সংক্রমণের ভয়াবহতা কমতির দিকে থাকলেও বাস্তবতা হচ্ছে সংক্রমণজনিত নতুন কিছু সংকট আমাদের সামনে এসে দাঁড়াচ্ছে। এ থেকে নিজেকে নিরাপদ রাখবার কোনো বিকল্প নেই। দয়া করে নিরাপদ থাকবেন, স্বাস্থ্যবিধিগুলো মেনে চলবেন। আর এরপরও যদি কোনো কোভিড কিংবা নন কোভিড স্বাস্থ্য জিজ্ঞাসার জন্ম নেয়, করোনা হেল্প ডেস্ক আপনাদের জন্য প্রতি শনি থেকে বৃহস্পতি রাত 9টায় প্রচারিত হচ্ছে। আজকে এই আয়োজনের সাথে আছি জুলহাস জুবায়ের এবং আপনাদের সরাসরি ফোন কলগুলোর কিংবা লিখে পাঠানো প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য প্রতিদিনের মতো আজও আছেন অধ্যাপক ডাক্তার এস এম মোস্তফা জামান, মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ, কর্মরত রয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। আমাদের সাথে অল্প সময়ের মধ্যে যুক্ত হবেন ডাক্তার শারমিন আব্বাসী, যিনি সহযোগী অধ্যাপক প্রসূতি ও স্ত্রীরোগ, কর্মরত রয়েছেন আরং খান মডার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালে। এছাড়াও আমাদের সাথে আছেন ডাক্তার আবু সাইদ শিমুল, যিনি শিশুরোগ বিশেষজ্ঞ হিসেবে দায়িত্ব পালন করছেন মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে। দেশে করোনায় আরও 40 জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মোট প্রাণহানি 12,441 জনের। এছাড়া 1,675 জনের শরীরে নতুন করে শনাক্ত হয়েছে এই ভাইরাসের উপস্থিতি। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে নমুনা পরীক্ষা করা হয়েছে 16,624 জনের দেহে। পরীক্ষার অনুপাতে শনাক্তের হার 10.8%। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা 7,92,196 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,279 জন। মোট সুস্থ এখন 7,32,810 জন। মৃত 40 জনের মধ্যে 26 জনই পুরুষ, বাকি 14 জন নারী। গত কয়েকদিন ধরে মৃত্যুর সংখ্যা কমে আসলেও আজ যেহেতু হুট করেই 40 জন দেখতে পাচ্ছি আমরা, তাতে করে কিন্তু এর কোনো বিকল্প নেই যে আপনি আপনার চারপাশকে যতখানি সম্ভব নিরাপদে রাখবার জন্য জীবাণুমুক্ত করে নেবেন এবং একই সাথে নিজের 2 হাত কিছু সময় পরপর জীবাণুনাশক কিংবা সাবান পানি দিয়ে জীবাণুমুক্ত করতে একদমই ভুলবেন না। আর যারা ফোন দিচ্ছেন তাদের প্রতি প্রতিদিনের মতো আহ্বান, দয়া করে টেলিভিশনের ভলিউমটি কমিয়ে আমাদের ফোন দিবেন। আর সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা দেখছেন, ফেসবুকে যারা দেখছেন, দয়া করে শেয়ার করে দিবেন। তাতে করে আপনার বন্ধু তালিকায় থাকা অনেককে হয়তো তার স্বাস্থ্য জিজ্ঞাসার উত্তরটি আমরা পৌঁছে দিতে পারবো। দর্শক একজন আছেন আমাদের সাথে ফোনে, ফোনটি আমরা নিতেও চাই। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম নাসিমা আক্তার, গাজীপুর থেকে বলছি। আমার মেয়ের বয়স 18+। জি। আমার মেয়ে খুব প্রস্রাবের সমস্যা, আর শরীর খুব গরম, এত গরম তাকে স্পর্শ করলে বিরক্ত বোধ হয় আর কি, এরকম গরম। শরীর গরম। কতদিন ধরে ইউরিন ইনফেকশনের ঝামেলায় ভুগছে সে? চিকিৎসা করছিলাম 1 বছর আগে। জি। তেমন কাজ হয় না, জন্ডিসের চিকিৎসা হয়েছে, কাজ হয় নাই। আচ্ছা, জন্ডিস কি হয়েছিল তার? না, জন্ডিসের রিপোর্ট আসে নাই, কিন্তু তারপরও চিকিৎসা করা হয়েছিল। বিলিরুবিনের মাত্রা ঠিক থাকার পরও চিকিৎসা করিয়েছেন জন্ডিসের? পরীক্ষা যা আসছে তাই চিকিৎসা করা হয়েছে। আচ্ছা, পরীক্ষা অনুযায়ী চিকিৎসা করেছেন। আর সেক্ষেত্রে তার হাত পা জ্বালা পোড়ার জন্য কি এর মধ্যে আর কোনো ব্লাড টেস্ট করা হয়েছে তার? হ্যাঁ, পরীক্ষা করা হয়েছে সবকিছু, কিন্তু পরীক্ষার রিপোর্টটা পরীক্ষার রিপোর্টগুলো একটু বলা যাবে? তার মধ্যে কি T4 বা TSH এর মাত্রাটি আছে কিনা? পরে এখন এই যে খুঁজে পাইতেছে না, তার শরীর খুবই গরম আর কি, এত গরম। আমাদের তো পরীক্ষার রিপোর্টগুলো বলতে হবে, নতুবা চিকিৎসকেরা তাদের সাজেশন কি করে দিবেন? ভুল হয়ে গেলে তো ভোগান্তির কারণ হবে, তাই না পা? আচ্ছা, আমরা আচ্ছা, বুঝতে পেরেছি। আপনি আগামীতে আবারও আমাদের ফোন দিবেন। আপনি আমাদের আগামীতে আবারও ফোন দিবেন, তবে অবশ্যই রিপোর্টগুলো সাথে নিয়ে তারপরে ফোন দিবেন, ঠিক আছে আপা? আমরা নিশ্চয়ই আপনার ফোনটি। জি, বলেন। বাচ্চার ছেলের বয়স 16+। 16+। ছেলের মুখের এক পাশের মাংস ভালো, আরেক পাশের মাংসটা কমে গেছে। ডাক্তারের কাছে গেছিলাম, এই যে গাজীপুর সদর শহীদ তাজউদ্দিন মেডিকেলে ডাক্তার দেখাইছিলাম। তারপর বলছে যে না, এটা কোনো সমস্যা নাই, এটা মনে সন্দেহ। কিন্তু তার এমনি দেখতে লাগে যে এক সাইডে একটু কম, আর এক সাইডে একটু বেশি। আচ্ছা, ওর কি দাঁতে কোনো সমস্যা আছে? মাড়িতে কোনো সমস্যা আছে? মাড়িতে সমস্যা তো বলে না, আছে দাঁতে সমস্যা আছে। আমরা যেটাকে বলতে শুনি দাঁতে পোকা হয়, দাঁতে এরকম পোকা হয়েছে, ব্যথা আছে? পোকা নাই, আমার বাচ্চার দাঁতে পোকা নাই। আচ্ছা, অথবা চোয়ালের এক পাশ ব্যথা করে, এমন কিছু আছে কিনা? চোয়ালে ব্যথা করে, মাঝে মাঝে করে একটু করে, মাঝে মাঝে একটু করে। বুঝতে পেরেছি। টান লাগে, মুখের মাংসটা টান টান লাগে, তাই তো? আমি ছেলের কাছে দেই, ছেলে বড়। আচ্ছা, দেন। জি। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, বলুন আপনার কি হয়েছে? আসলে আমার মুখের ডান পাশটা বাম পাশের তুলনায় একটু কম সতেজ, আর এটা হলো টান টানো বা ব্যথা অনুভব করি। আচ্ছা,
টান টান অনুভব করেন, তাতে করে কি মুখ হা করতে কিংবা কোনো কিছু চাবাতে কোনো সমস্যা হয় কিনা? না না ওরকম কোনো সমস্যা নেই। না। আচ্ছা, বুঝতে পেরেছি। আমরা ডাক্তার আবু সাইদ শিমুলের কাছে যেতে চাই। ডাক্তার আবু সাইদ শিমুল, আপাত দৃষ্টিতে এতখানি শুনে আপনার কি কোনো সমস্যা মনে হচ্ছে কিনা, কিংবা সমাধান কি হতে পারে? আমার মনে হয় প্রথম যে প্রশ্নটা করেছেন 18+ বয়স, সেটা যদি অধ্যাপক মোস্তফা জামান উত্তর দেয়, তারপরে আমি ইউরিন ইনফেকশনের জন্য আমি ডাক্তার শারমিন আব্বাসীর কাছে যেতে চাই, যেহেতু তার মেয়ের জন্য প্রশ্ন করেছে, এবং সেই প্রশ্নটিতে যাব। তবে তার আগে একটু যদি আপনার কাছ থেকে সাজেশন আমরা পাই আর কি। জি জি, সেক্ষেত্রে যেটা 16+ যেটা বলেছে যে মুখের সমস্যা, সেটা অনেক ক্ষেত্রে আমরা দেখে থাকি যে পরীক্ষা নিরীক্ষা করে এই ধরনের সমস্যা আমাদের কাছে আছে। প্যারোটিড গ্ল্যান্ডে যদি কোনো সমস্যা থাকে, তার লালা গ্রন্থি যেটা বলি, সেখান থেকে অনেক সময় ফুলে যেতে পারে। কিন্তু এইসব ক্ষেত্রে দেখা যায় যে জ্বর থাকে বা অনেক প্রচন্ড ব্যথা করে, কিন্তু একটা বড় অংশ এই বয়সে বিশেষ করে আমরা পাই যেটা টেনশন থেকে হয়। তারা মনে করছে তার এখানে ব্যথা বা ফুলে যাচ্ছে, কিন্তু ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করে দেখেন যে না, এমন বড় ধরনের কোনো সমস্যা নেই। সুতরাং এই ক্ষেত্রে আমরা দুশ্চিন্তা মুক্ত থাকতে বলবো। এইসব বাচ্চাদের খুব অল্প সময়ের জন্য আমরা ট্রিপটিন 10 মিলিগ্রাম এগুলো একটু যদি আমরা মাসখানেক দিই, অনেক ক্ষেত্রে উপকার পাওয়া যায়। যেদিন দেখা যাবে যে খুব বেশি ব্যথা পাচ্ছে, সেদিন আমরা না পার ট্যাবলেটটা এটা 500 মিলিগ্রাম একটা করে 3 বার দিই। কিন্তু একটা আপনি যেটা খুব সুন্দরভাবে বলেছেন যে মাড়িতে কোনো সমস্যা থাকলেও কিন্তু এই ধরনের সমস্যা হতে পারে। যেটা করবেন, সকালে এবং রাতে একটু দাঁত ব্রাশ করবেন, একটু ভায়োডিন মাউথওয়াশটা ব্যবহার করবেন, মিষ্টি জাতীয় খাবার খাওয়ার পরে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন। এরপর যদি একজন ডেন্টাল সার্জনের পরামর্শ নিতে পারেন, দাঁতটা দেখিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু খুব ভালো হয়। এই মুহূর্তে আমার মনে হচ্ছে আবার একজন চিকিৎসকের কাছে গিয়ে সামনাসামনি দেখে আসলে ডিসিমিট্রি আসলেই আছে কিনা সেটা একটু দেখতে হবে। আর ব্যায়াম করলে এই ক্ষেত্রে খুব ভালো উপকার পাওয়া যায়। অনেক এরকম কিন্তু পেশেন্ট আমরা পাই যারা ব্যথা বলে এই যে জায়গাটায় মারি, এই জায়গাটা যদি একটু গরম সেক দিন দিনে, সকালে বিকেলে রাতে, সেক্ষেত্রে উপকার পাওয়া যায়। আর মানে দুশ্চিন্তা করবেন না, সেক্ষেত্রে দেখবেন যে অনেকটাই আপনি উন্নতি লাভ করেছেন। আর যে নিয়মগুলো বলে সেগুলো একটু পালন করে চলুন, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে। ডাক্তার শারমিন আব্বাসী। জুবাইর, এই বয়সটা আসলে খুব খারাপ। আমরা দেখি যে আমাদের অনেক কিশোরীদেরই আসলে ইউরিন ইনফেকশন হয় এই বয়সটাতে। তার মধ্যে কয়েকটা কারণ আমরা খুব ফোকাস রেটে দেখেছি। তার মধ্যে একটি হচ্ছে যে তারা আসলে ঠিকমতো পানি খায় না। দেখা যায় যে পানি কম খাওয়ার কারণে এটি হয়। সেকেন্ড হচ্ছে যে তারা খুব ইগনোর করে ফার্স্ট চার্জটিকে, অর্থাৎ তার ইউরিন পাস করার যে একটা ইচ্ছা আসলো, সেই সময় হয়তো সুইটেবল কোনো জায়গা পেল না, অথবা স্কুলে থাকলো বা কলেজে থাকলো, দীর্ঘ সময় এটাকে আটকে রাখার একটি বিষয়। তৃতীয় যেটা, যে তাদের শাকসবজি খাওয়ার খুবই প্রবণতা কম, সেখান থেকে ক্রনিক কনস্টিপেশন অনেকের হয়। সেখানে আমরা দেখেছি যে এটা কিন্তু দেখা যায় যে ইউরিন ইনফেকশনের একটা প্রধান কারণ থাকে। এবং মিনস্ট্রুয়াল হাইজিন, মাসিকের সময় যে প্রপার হাইজিনটি মেনটেন করার বিষয় থেকে যায়, সেখানেও কিন্তু আমরা দেখি যে আমরা বলি যে নির্দিষ্ট সময় 3 ঘন্টা বা 4 ঘন্টা পর পর মাসিকের যে প্যাডটি আছে সেটি পরিবর্তন করতে হয়। সেখানে একটা পরিচ্ছন্নতার অভাব এটি হয়। যেহেতু আমি কারণগুলো বলে ফেললাম, বারবার তো ইউরিন ইনফেকশন হবে, বারবার অ্যান্টিবায়োটিক খাবো, এটি হতে পারে না। আমরা যদি কারণটাকে ফোকাস করে সমাধান চিন্তা করি, তাহলে কিন্তু বারবার এটি হবে না। যদি এগুলোর মধ্যে কোনো একটা সমস্যা তার মধ্যে থাকে, তাহলে সেটা সমাধান করতে হবে। সেকেন্ড হচ্ছে তার সিমটম গুলো, যেহেতু ইউরিন ইনফেকশনের মতো, সে একটা ইউরিন রুটিন এন্ড কালচার করতে পারে। সেই কালচারের রিপোর্ট দেখে অ্যান্টিবায়োটিক দেওয়াটা জাস্টিফাইড হবে। কারণ ছোট মানুষ একটা, আমরা দেখা গেল একটা অ্যান্টিবায়োটিক শুরু করলাম, অন্যটা একটা কালচার রিপোর্ট আসলো, সেটা প্রবলেম হবে। তো আমার কাছে মনে হয় কালচার রিপোর্টটা সে জানাতে পারে। আর যদি তার ঘুরে ফিরে বারবার ইউরিন ইনফেকশন হয়, সেই ক্ষেত্রে একটা আলট্রাসোনোগ্রাফি অফ দ্য কিডনি, ইউরিনারি ব্লাডার এবং পোস্ট ভাইরাল রেসিডিউ একটু দেখার বিষয়টি থেকে যায়। আমি মনে করি কি নিয়ম কানুন যদি মানে, তাহলে ভালো থাকবে। আর এই মুহূর্তে যদি খুব ব্যথা হয়, জ্বর হয়, তাহলে ইউরিনটা দিয়েই সে অ্যান্টিবায়োটিক শুরু করতে পারে। এটাকে সিপ্রোফ্লক্সাসিন 2 বেলা করে খেতে পারে, অথবা অফুরানেসার 2 বেলা করে খেতে পারে। এটা টানা 10 দিন যদি সে খায় এবং নিয়মগুলো মানে, তাহলে কিন্তু সেক্ষেত্রে আর প্রবলেম হবে না। তবে ইউরিন ইনফেকশন মেয়েদের খুব কমন, কারণ কিছু আমাদের জন্মগতভাবে স্ট্রাকচারগুলো এমনভাবে তৈরি করা থাকে যে কারণে এটি খুব কমনলি পাওয়া যায়। এক্ষেত্রে যদি আমরা সাবধানতা এবং নিয়মগুলো মানি, সেক্ষেত্রে কিন্তু সমাধানের পথ খুবই সহজ। এবং ইউরিন ইনফেকশন যদি ক্রনিক্যালি হয়, এটা কিন্তু এক ধরনের জটিলতা পরবর্তীতে তৈরি করতে পারে। সেটি যেন বারবার না হয়, সেই জন্য আমরা বলি যে প্রতিরোধের জায়গাটি খুব দরকার। অসংখ্য ধন্যবাদ ডাক্তার শারমিন আব্বাসী। প্রফেসর মোস্তফা জামান, একটু আপনার কাছে যেতে চাই। আফরিন চৌধুরী প্রশ্ন করেছেন, সালাম জানিয়েছে এবং অনুরোধ করেছে যাতে আমরা উত্তরটি তার মার জন্য আমরা দেই। তার মার জন্য প্রশ্ন, মার বয়স 45, হাড় ক্ষয়ের সমস্যা আছে, মেরুদণ্ড, কোমর সহ 3 জায়গায় হাড় ক্ষয়। প্রফেসর মোস্তফা জামান, আপনাকে প্রশ্নটি ফরওয়ার্ডও করা হয়েছে, আপনি দেখতে পাচ্ছেন, ওষুধের উল্লেখও তিনি করেছেন। এই প্রশ্নটির উত্তর আপনার কাছ থেকে নিতে চাই, তবে তার আগে আরও একজন দর্শকও আছেন, তার প্রশ্নটি আমরা শুনে নিব। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন।
জি, ওই 13, বয়স 13। জি আমি মিরপুর থেকে বলছি, জয়া। জি আমার মেয়ের বয়স 13 আর কি, জি। তার এখনো পিরিয়ড হয়নি। সেই আচ্ছা। জন্য আমি শারমিন আপাকে জানতে চাচ্ছি যে ওনার এই সম্বন্ধে কিছু বলুক আর কি। নিশ্চয়ই। কি আমরা কি আপা একটু তথ্য দিয়ে সহায়তা করবেন আপনার মেয়ের ব্যাপারে। তার ওজন কত? আমার মেয়ের ওজন 68। 68। জি। 68 কেজি। আচ্ছা, আর এমনিতে তো কোনো সমস্যা নেই? না, এমনিতে কোনো বুঝতে সমস্যা। পেরেছি। ডাক্তার শারমিন আব্বাসী, আপনার যদি কিছু জানবার না থাকে আমরা প্রফেসর মোস্তফা জামানের কাছ থেকে উত্তর নিয়ে আপনার কাছে আসতে চাই। জি, অবশ্যই। ধন্যবাদ। আসলে আমরা হাড় ক্ষয় শব্দটি শুনি। এটি আসলে অনেক রোগীরাই বলে থাকে, কিন্তু এটা একটা মিসনোমার। আসলে এই হাড় ক্ষয় যেটি সত্যিকারের অর্থে হয়ে থাকে সেটিকে বলা হয় অস্টিওপোরোসিস, যেটি আমাদের ক্ষেত্রে বলি হাড়ের ঘনত্ব কমে যাওয়া। কিন্তু রোগীরা যে মানে হাড় ক্ষয়ের জন্য আমাদের কাছে আসে বিভিন্ন চিকিৎসক দেখিয়ে, সেই হাড় ক্ষয় বলতে আসলে সত্যিকারের হাড় ক্ষয় নয়। সেটি আমরা তাদেরকে বোঝাতেও কষ্টের, কারণ তিনি বিভিন্ন চিকিৎসক আগে দেখিয়ে থাকেন। তাদের কেউ বুঝিয়ে থাকেন যেটি হাড় ক্ষয়। কিন্তু সত্যিকারের হাড় ক্ষয় যেটি আমরা মেডিকেল সায়েন্স অনুযায়ী বলে থাকি, সেই হাড় ক্ষয় কিন্তু এই নয়। সেটিকে আমরা বলি হাড়ের ক্ষয়, ঘনত্ব কমে যাওয়া। কিন্তু রোগীরা সাধারণত হাড়ের যে কোমরে যে ব্যথাটি হয়, এক্স-রে করে থাকে, কেউ এমআরআই করে থাকেন, সেটিকে তারা আমাদের কাছে হাড় ক্ষয় বলে, এবং তারা চাচ্ছেন যে এটাকে ওষুধ দিয়ে ভালো করতে। সত্যিকার অর্থে কি কারণে হাড় ক্ষয়, এটি বয়সকালে এটি হবে, কিন্তু কারো মাসিক বন্ধ হওয়ার পরে মহিলাদের এটি সমস্যা একটু বেশি হতে পারে। আরেকটি বিষয়, অনেকে ঝুঁকতে গেলে কষ্ট হতে পারে। হাড়ের যে অস্থিসন্ধিগুলো আছে সেগুলোতে একটু স্ট্রাকচারের পরিবর্তন হয়ে থাকে। সবচেয়ে বড় ব্যাপার যেটি, কেউ যদি হাঁচি কাশি থাকে, যদি ঠিকমতো চিকিৎসা না করেন, এই সমস্যাটি বেশি হতে পারে। কেউ আছে যে আপনার স্টেরয়েড জাতীয় ওষুধ খেয়ে থাকেন দীর্ঘমেয়াদী, তাদের জন্য সমস্যা হতে পারে। ভিটামিন ডি মানে ঘাটতির জন্য হতে পারে। সেজন্য আমরা সবসময় রোগীদেরকে একটু সূর্যের আলোতে যেতে বলি। তবে মনে রাখবেন, শুধু ওষুধ খেয়ে এই রোগ ভালো হবে না। প্রথম কথা হলো যে পুষ্টিকর খাবার খেতে হবে, অপুষ্টিকর এটি হতে পারে, এবং সঙ্গে একটা ব্যায়াম বা অ্যাক্টিভ জীবন, সক্রিয় জীবন যাপন করতে হবে। ওষুধ দিয়ে আমি ব্যথানাশক ওষুধ খাচ্ছেন আপনি, আমরা হয়তো সাময়িকভাবে দিব, কিন্তু ভালো আপনাকে নিজের হতে হবে। কোনো চিকিৎসক আপনাকে পুরোপুরি ওষুধ দিয়ে ভালো করতে পারবে না। সেজন্য আমরা সবসময় বলি কোমর যাতে ঝুঁকে বেশি কাজ না করতে, যেগুলো করলে আবার একেবারে বিশ্রামও নয়। দুটি মিলে সমন্বয় করতে হবে। ভারী কাজ করবে না এবং ঝুঁকে কাজ করতে এই মুহূর্তে তার সমস্যা হতে পারে। এই মুহূর্তে হয়তো ঝুঁকে কাজ করলে আপাতত ব্যথানাশক ওষুধ দিচ্ছি একটি ক্যাপসুল ইটোরিক্স 90 মিলিগ্রাম প্রতি রাতে একটি করে। এটির প্রতি রাতে ভরা পেটে খাবেন এর প্রতি 15 দিন, এবং সঙ্গে গ্যাস্ট্রিক আপনি খাচ্ছেন সেটিও খাবেন। একটি গরম ছ্যাঁক দিতে পারেন। কিন্তু মনে রাখবেন, এই ব্যথার কাজটি কমে যাবে কিছুদিন পরে। তখন আপনাকে কিছু ফিজিক্যাল মেডিসিন বা ব্যায়ামের মাধ্যমে সেটি আপনি বাড়িতে হয়তো শিখিয়ে দিতে পারে কোনো ফিজিক্যাল মেডিসিন চিকিৎসক অথবা ফিজিওথেরাপিস্ট, সেভাবে বাড়িতে করবেন। সঙ্গে আমরা যেসব কারণগুলো উল্লেখ করছি সেগুলোর চিকিৎসা করতে হবে। যেমন আমরা পুষ্টিকর খাবার, ভিটামিন ডি, আপাতত একটি ডি রাইস 40,000 ইউনিট প্রতি সপ্তাহে একটি করে খেতে পারেন। 6 সপ্তাহে 6টি খাবেন। সবসময় বলছি সূর্যের আলোতে যাবেন, পুষ্টিকর খাবেন এবং ব্যায়াম। সবসময় এইভাবে যদি সক্রিয় জীবনযাপন করতে পারেন তাহলে ভালো থাকবেন। আমাদের অনেক রোগী আছে পরবর্তী অপারেশন যেতে হয়। আমরা চাই না কোনো অপারেশনে কেউ যাক। কিভাবে জীবনের ছন্দ মিলে এক্সারসাইজের মাধ্যমে এবং জীবনের ছন্দ মিলে তাকে ভালো হওয়ার জন্য আমরা সবসময় পরামর্শ দিয়ে থাকি। অন্যথায় তাকে কিন্তু পরবর্তীতে সার্জিক্যাল কোনো ইন্টারভেনশন প্রয়োজন হতে পারে। অসংখ্য ধন্যবাদ প্রফেসর মোস্তফা জামান। শুধু একজন রোগীর ক্ষেত্রে না, আসলে অনেকের ক্ষেত্রে আপনি যে কথাগুলো বলেছেন এগুলো অনেকাংশেই কার্যকর যদি তারা খেয়াল করেন। আরও একজন দর্শক আছেন, দুঃখিত ডাক্তার শারমিন আব্বাসী, তার প্রশ্নটি আমরা নিতে চাই। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলছিলাম যে ভাইয়া, বলছিলেন যে আপনার নাম কি আপা, কে বলছিলেন? আমার নাম হলো মোসাম্মদ চারমনি আক্তার। জি, এবার বলুন। বলছিল ঢাকা উত্তরা থেকে। জি 2.5 মাস আগে আর কি সিজার হয়। সিজার হওয়ার পর 45 দিন পর্যন্ত আর কি বন্ধ থাকে। মাসিকটা বন্ধ থাকার পর আবার মানে শুরু হয়ে যায়। আচ্ছা মানে এখনো শুরুই, একটু যাইতেই থাকে আর কি, এটা বন্ধ হইতেছে না। আচ্ছা, একটু যাচ্ছে। বাচ্চা এই যে 2.5 মাস বয়সে বাচ্চা কি শুধু বুকের দুধ খায় নাকি বাইরের মানে কৌটোর দুধও খাওয়াচ্ছেন? বুকের দুধ তেমন একটা পায় না। ও নাম একটা দুধ লেখা দিয়েছিল ডাক্তারে, এটা আর কি খাওয়াইতেছি। আচ্ছা, বুঝতে পেরেছি। ডাক্তার শারমিন আব্বাসী, আপনার যদি আর কিছু জানবার থাকে। না, জুবাইর কিছু জানার নেই। আমরা দুটো উত্তরই দিতে চাই।
আচ্ছা, প্রথমে যে প্রশ্নটি এসেছিল তার উত্তরটি আগে দিই। উনি আসলে খুব ভরসা করে আমাদের কাছে ফোন করেছেন এবং খুব সুন্দর করে বলেছেন যে আমরা যেন একটু জানান দেই যে মেনস্ট্রুয়েশনটি আসলে কখন স্ট্যাবলিশ হওয়ার বিষয় আছে বা দেরি হচ্ছে কিনা। এক্ষেত্রে আসলে আমি বলব যে অভিভাবক হিসেবে আসলে প্রত্যেকেই যখন কন্যা সন্তান থাকেন বাড়িতে, তারা চিন্তা করে বয়সটি যখন চলে আসে যে আমার মেয়েটির মাসিক শুরু হলো কি শুরু হলো না। এক্ষেত্রে আসলে যদি আমরা আমাদের দেশের মেয়েদের কথা চিন্তা করি বা বলতে চাই, তাহলে 9 থেকে 14 এই বয়সটির মধ্যেই আসলে মেয়েদের মেনস্ট্রুয়েশন স্ট্যাবলিশ হওয়ার কথা। কারো কারো ক্ষেত্রে 9 এর আগে 8 বছরেও হয়ে যায়, কারো কারো ক্ষেত্রে 14 এর জায়গায় 15 হয়। কিন্তু আমরা বলি যে 15 বছর পর্যন্ত যদি কারো মেনস্ট্রুয়েশন স্ট্যাবলিশ না হয়, তাহলে সেক্ষেত্রে চিকিৎসকের কাছে যাওয়ার প্রয়োজন আছে। এক্ষেত্রে কাদের ক্ষেত্রে দেরি করে স্ট্যাবলিশ হতে পারে? কারো জন্মগতভাবে যদি আমরা বলি যে জরায়ু বা ওভারি অথবা জরায়ুর যে মুখটি রয়েছে সেখানে যদি কোনো সমস্যা থাকে, তাহলে হয়তো দেখা যায় যে নির্দিষ্ট সময়ে এটি স্ট্যাবলিশ নাও হতে পারে। কারো কারো ক্ষেত্রে দেখা যায় জরায়ু ঠিক আছে, কিন্তু মাসিকটি যে জায়গা দিয়ে বের হবে সেই জায়গাতে একটি পাতলা পর্দা থাকে, যেটি আমাদের জন্মগত একটি ত্রুটির মধ্যে পড়ে। সেটি খুবই হালকা একটি বিষয়। এই পর্দাটিকে যদি কোনোভাবে আমরা ছোট্ট একটা অপারেশনের মাধ্যমে ঠিক করে দিতে পারি, তখন তাদের মেনস্ট্রুয়েশন ডেভেলপ করে। বাট যিনি ফোন করেছেন তিনি কিন্তু যে বয়সটি বলেছেন সন্তানের 13 বছরে 68 কেজি ওজন, এটা কিন্তু একটু বেশি। আমাদের এই ওজন যাদের বাড়তি থাকে তাদের কিন্তু আবার দেখা যায় যে মেনস্ট্রুয়েশনটি স্ট্যাবলিশ হতে সময় লেগে যায়। অতএব সেইখানে কিন্তু একটু বাবা-মাকে বলতে হবে যে কিশোরী সন্তানটিকে একটু বোঝাতে হবে তার ওয়েটটি যেন আমরা ধরে রাখতে পারি, এবং সেই জায়গাটিতে আসলে আমাদেরকে যেটি করতে হবে যে এখন তার ওয়েট রিডাকশনের জন্য তার খাবার-দাবারটা কেমন করে দিতে হবে যে পুষ্টিটা সে পাবে, কার্বোহাইড্রেটটা রেস্ট্রিক্ট করুক তার, এবং সে অ্যাক্টিভিটি বাড়াবে। কারণ এই কোভিড এর মধ্যে সবারই ওয়েট বেড়েছে। অতএব সেই জায়গাটাতে একটু যদি আমরা এখানে একটু কাজ করতে পারি, তাহলে তার ক্ষেত্রে কিন্তু মেনস্ট্রুয়েশনটা ঠিক বয়সে স্ট্যাবলিশ হওয়াটা সহজ হবে। আর কারো কারো ক্ষেত্রে আপনি যেমন প্রায় প্রশ্ন করেন জুবাইর যে থাইরয়েড হরমোনের সমস্যা আছে কিনা, প্রোল্যাকটিন বেশি কিনা। এই দুটো প্রশ্ন আমাদেরও থাকে যে 15 বছর পরেও যদি মেনস্ট্রুয়েশন স্ট্যাবলিশ না হয়, তাহলে একটা আল্ট্রাসোনোগ্রাফি পুরো পেটের একটা সেরাম টিএসএইচ লেভেল এবং একটা প্রোল্যাকটিন লেভেল যদি আমরা করে দেখে নিই, তাহলে আর আমাদের চিন্তার কোনো কারণ থাকে না। আর সেকেন্ড যিনি প্রশ্ন করেছেন, এরকম সমস্যা আমরা প্রায় পাই সিজারিয়ান সেকশনের পর ইরেগুলার মেনস্ট্রুয়েশন। এটি তাদেরই হয়, কারণ গতকালকে একবার আমি একটু বলেছিলাম যে প্রকৃতির বিরুদ্ধে যখনই যাই তখনই সবকিছু ওলটপালট হয়ে যায়। প্রকৃতির সাথে যেতে হবে। প্রকৃতি বলে যে মিনিমাম 6 মাস মায়ের বুকের দুধ তার সন্তানকে দিতে হবে। এই সুযোগটা কিন্তু একজন মায়ের জীবনে খুব বারবার যে আসে তা নয়। জীবনে যখন সুযোগটা আসে, ওই সুযোগটা আসলে যাদের হাতছাড়া হয় তাদেরই কিন্তু এরকম ওজন বেড়ে যায়, মেনস্ট্রুয়েশন ইরেগুলারিটি হয়, ফোঁটায় ফোঁটায় রক্ত যায় এবং আনএক্সপেক্টেড প্রেগন্যান্সি হয়। কিন্তু এখন যদি উনি নাই দিতে পারেন বাচ্চাকে, তাহলে আমি ওনার সমাধানের ক্ষেত্রে বলব যে এই ধরনের মায়েদের আমরা বলি যে আপনাদের একটা প্রপার কন্ট্রাসেপশন বা জন্ম নিয়ন্ত্রণ ঠিক আপনাদের সিজারিয়ান সেকশনের 1.5 মাস পর থেকে প্রয়োজন হয়ে যায়। অতএব সেই পদ্ধতিটি বেছে নিতে হবে, এবং যাদের মাসিক ইরেগুলার হয় তাদের জন্য 3 থেকে 6 মাস যদি তারা ওরাল পিল খান সেটি ভালো হয়। যেহেতু বাচ্চা এখনো বুকের দুধ খাচ্ছে, আপনার জন্য লো ডোজ পিল দিতে হবে। আমরা বলি ব্রেডিকান ইজ আ ভেরি গুড পিল ফর ইউ। আপনি যদি প্রতি রাতে একটি করে আজকে থেকে খাওয়া শুরু করেন, তাহলে কিন্তু পুরো পাতাটি খেয়ে যখন শেষ করবেন আবার মেনস্ট্রুয়েশন হলে 3rd ডে তে শুরু করবেন। এই নিয়মগুলো যদি আপনি মানতে পারেন, তাহলে আমরা বলবো যে 3 মাস বা 6 মাস এভাবে যদি টানা আপনি পিলটা কন্টিনিউ করেন, এর মধ্যেই আপনার মেনস্ট্রুয়েশনটি নরমাল হয়ে যাবে। খুব বেশি ভয় পাওয়ার মতো কোনো বিষয় নেই। ধন্যবাদ ডাক্তার শারমিন আব্বাসী আপনাকে। আমরা ডাক্তার আবু সৈয়দ শিমুলের কাছে একটু যেতে চাই। একটি প্রশ্ন আছে, প্রশ্নটি করেই বিরতিতে যাব আমরা। আফরোজা দিহান লিখেছেন তার ছেলের জন্য 2 বছর বয়স, তার ওজন 9 কেজি। ডাক্তার আবু সৈয়দ শিমুল, নিশ্চয়ই আপনি বিস্তারিত প্রশ্নটি দেখতে পাচ্ছেন, আপনাকে ইনবক্স করেছি। আফরোজা দিহানের একটি প্রশ্ন ছিল ডাক্তার আবু সৈয়দ শিমুলের কাছে। ডাক্তার আবু সৈয়দ শিমুল করেছেন। এই সমস্ত ক্ষেত্রে আমরা আসলে যখন দেখি যে মা বাবারা আমাদের এসে বলে যে 1 মাস ধরে কিছু খাচ্ছে না, বা আপনি বলছেন 15-20 দিন ধরে কিছু খাচ্ছে না, এতদিন ধরে না খেতে একটা বাচ্চা অসুস্থ হয়ে যাওয়ার কথা। আসলে তখন আমরা যেটা চেম্বার বা হাসপাতালে যখন আরেকটু বেশি কোয়েরি করি, আরেকটু বেশি তাদের কাছে প্রশ্ন জিজ্ঞেস করে, দেখা যায় না কোনো না কোনো কিছু আসলে খাচ্ছে বা কোনো একটা সমস্যা আছে, সেটা আসলে একটু আমাদের খুঁজে বের করতে হবে। এক্ষেত্রে আপনি যেটা করছেন, না খাচ্ছে বলে আপনি একটা দুধ দিয়ে দিচ্ছেন, নিডো বা গরুর দুধ, সেটাতে কিন্তু এই সমস্ত ক্ষেত্রে আমরা দেখি দুধ প্রয়োজন রয়েছে তিনি একবারই যথেষ্ট। বেশি দুধ খেলে বা বারবার দুধ খেলে এটা কিন্তু আমাদের ক্ষুধা কমিয়ে দেয়। আপনি যদি ধরেন দুপুরে 1 গ্লাস খুব পরিপূর্ণ গ্লাস দুধ খেলেন, দেখা যাবে যে আপনার 3-4 ঘন্টা পর্যন্ত কিন্তু আর খিদা লাগে না। সুতরাং এই জিনিসটা দেখতে আমি বলবো যে দুধটা কমিয়ে দিন, না খাইয়ে রাখুন, আস্তে আস্তে খাবে। শুধু রাতে আপনি দুধ খাওয়াতে পারেন। অনেক সময় দেখা যায় এটা নিডো ওয়ান যে খাচ্ছেন, এই ধরনের
পাউডার দুধগুলিতে অনেক সময় মলটা শক্ত করে দেয়। সুতরাং আপনি গরুর দুধটা এই সময় একটু খাবেন, রাতে ঘুমের আগে খাবেন। যদি এই মলটা শক্ত থাকে তাহলেও কিন্তু খিদা কমে যেতে পারে। সেক্ষেত্রে আপনি মিল্ক অফ ম্যাগনেসিয়া একটা 1 চামচ করে দুবার একটু 15-20 দিন খাওয়ান। আর জিঙ্ক বি যেটা খাওয়াচ্ছিলেন সেটা খাওয়াতে পারেন। সেই সাথে যদি আপনি মোটি গার এই সিরাপটা 1 চামচ করে 3 বার একটু খাওয়ান খালি পেটে 10 থেকে 15 দিন। এগুলো খাওয়ানোর পরেও যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমি বলবো একজন চিকিৎসকের শরণাপন্ন হতে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় নিয়মগুলি মেনে চললেই কিন্তু এই সমস্যা থেকে সমাধান হওয়া প্রয়োজন। একটু আমি বলতে চাই, এখন ঘূর্ণিঝড় চলছে উপকূলে, জলোচ্ছ্বাস আমরা জানি, যদি এটা পশ্চিমবঙ্গের দিকে যাবে তবে আমাদের উপকূলে কিন্তু এই সময় অনেক পানি উঠে কিন্তু জলোচ্ছ্বাস। সুতরাং আমরা বলবো আপনাদের সম্পদের কথা চিন্তা না করে অবশ্যই জীবন বাঁচাতে সরকারের নির্দেশিত পন্থায় এগিয়ে চলুন। আমরা দেখলাম খুব সুন্দর একটা স্যাটেলাইটের ছবি পাঠিয়েছেন আমাদের প্রোডিউসার শফিক পাহাড়ি ভাই। সেই ধরনের সচেতনতার জন্য ওনাকে ধন্যবাদ। এবং সেই সাথে আমরা বলবো আমার মানুষদেরকেও কিন্তু সচেতন হতে হবে। আপনাদের নিরাপদ স্থলে কিন্তু আপনাদের চলে যেতে হবে এই মুহূর্তে। অসংখ্য ধন্যবাদ ডাক্তার আবু সৈয়দ শিমুল। আমি জানি না ঠিক আর কি করে আপনাকে ধন্যবাদটা দেওয়া যেতে পারে, কি শব্দ সংকটে ভুগছি। আরেকজন দর্শক আছেন আমাদের সাথে। দর্শক আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাজুল চৌধুরী, লালমনিরহাট। জি তাজুল ভাই, কেমন আছেন? আল্লাহ রাখছে ভালো, আলহামদুলিল্লাহ। বলেন এবার। বহুত চেষ্টা করে পাইলাম। হ্যাঁ, এই যে পেয়ে গেছেন আজকে। আপনাদের অনুষ্ঠান সবসময় দেখি, খুব ভালো লাগছে। হ্যাঁ, জি, তার চেষ্টা করলাম। তো আমি 3 বছর আগে ওই হার্টের অসুখ ছিল, বুঝছেন। আচ্ছা, বয়স কত আপনার এখন তাজুল ভাই? বয়স এখন 68 বছর বয়স। 68 বছর বয়স। আপনার 3 বছর আগে হার্টের সমস্যা হয়েছিল। কি সমস্যা? সমস্যা তো 2 বছর পরে, মানে 2 বছর মধ্যে আমি বলছিলাম যে আমার সেই সমস্যা নয়, তারপরে ওরা বলছে না আপনার হার্টের সমস্যা। এই জন্য ওষুধ দিয়েছে, সে আমি ওষুধটা এখনো খাচ্ছি। কি বুঝছেন? আচ্ছা, ওষুধটা হচ্ছে ওই জিটিএন 2.6, আচ্ছা, জিটিএন 2.6, হ্যাঁ, আচ্ছা, আর বেটালক 50 হুম, এমজি 50 mg। সকালে একটা, রাত্রে একটা। আচ্ছা। আর লোসার 25 রাত্রে একটা। আচ্ছা, আর এটিভি ব্লাড প্রেশার কেমন থাকে? ব্লাড প্রেশার এখন ঠিক আছে। আচ্ছা। আমি সবসময় ব্লাড প্রেশার চেক করি। আচ্ছা। মাঝে মধ্যে 3 মাস 6 মাস পর পর একটু আপ হয়, তখন আমি ওই ইচ্ছা করে ওই ডবল ডোজ খাই ফেলছি, ফেলি বেটালক 50 বছর 100 খাই। নিজে ডাবল ডোজ খেয়ে ফেলাটা কি ঠিক, সমীচীন? ঠিক না, তবুও আপনার ওই 2 ঘন্টা পর ঠিক হয়ে যায়। আচ্ছা, বুঝতে পেরেছি। হ্যাঁ। নিজে এরকম করা থেকে আমরা বিরত থাকবো। হ্যাঁ, নিজে এরকম ওষুধ খেয়ে ফেলবো না, কারণ এগুলোর অনেক ধরনের প্রভাব থাকে। একটু আমাকে বলুন, হাঁটতে চললে কি বা বেশিক্ষণ হাঁটলে কি বুক ধরফর করে কিনা, সিঁড়ি ভাঙলে বুক ধরফর করে কিনা? না শুনেন, 2 বছর পর, এখন 3 বছর পড়ছে না। জি। 2 বছর পর আমার এসব কিছু ছিল না, তবু এই ওষুধ খাইছি, আমার খাইতেছে। হ্যাঁ, আচ্ছা, ইদানিং ওই বুকে কোনো ব্যথা নেই, মাথা কোনো ব্যথা, শরীর কোনো ব্যথা নেই, কিন্তু আচ্ছা। এই ইদানিং ওই মানে হাঁটলে বুকে চাপ আসে। আচ্ছা। হ্যাঁ। ইকো করা হয়েছিল কোনো? জি। ইকো করা হয়েছে? না না ইকো করা হয়নি? না। ইসিজি? ইসিজি করাইছে। আচ্ছা, 2 বছর আগে নিশ্চয়ই রিপোর্টটি আপনার কাছে নেই। বুঝতে পেরেছি। আমরা প্রফেসর মোস্তফা জামানের কাছে যেতে চাই। প্রফেসর মোস্তফা জামান, আপনার যদি আর কিছু জানবার থাকে। আমার জানবার বিষয় যে আসলে কতটুকু হাঁটলে তার বুকে চাপ ওঠে, কয় সিঁড়ি ভাঙলে বা কতটুকু? 200-300 গজ উঠলে মানে বুকে চাপ ওঠে, বুকে ব্যথা হয় না। তো ডায়াবেটিস নাই, তাই তো? না, ডায়াবেটিস নেই। পরিবারে কারো হৃদরোগের ইতিহাস আছে আপনার? হ্যাঁ, পরিবারে হৃদরোগের ইতিহাস আছে। বাবার ছিল, বড় ভাইয়ের ছিল। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। আপনাকে কখনো ইটিটি করতে বলেছিল? ট্রেডমিল টেস্ট, যে পরীক্ষাটি বুকে পিসি লাগে মেশিনে হাত, 3 বছর আগে ইটিটি করেছিলেন? তখন কি ছিল? তখন একটু দেখা ছিল, বলছে। হ্যাঁ, পজিটিভ না নেগেটিভ ছিল? হ্যাঁ, কিন্তু ঘটনা হচ্ছে আমি জানলাম যে 3 বছর ওষুধ খাচ্ছি। আচ্ছা, বুঝতে পেরেছি। তাজুল সাহেব, 3 বছর আগে যে ইটিটি করেছিলেন, সেই ইটিটি কি পজিটিভ ছিল নাকি নেগেটিভ ছিল? পজিটিভ ছিল। পজিটিভ ছিল। ধন্যবাদ, বুঝতে পেরেছি আমরা। প্রফেসর মোস্তফা জামান। ধন্যবাদ। আপনার যে ইতিহাস, আপনি যে বললেন যে রোগের ইতিহাস, আসলে যেহেতু হাঁটাহাঁটি করলে বুকে চাপ হয়, ভার হয়, এটি কিন্তু আসলে হৃদরোগের একটি লক্ষণ। এবং তবে সবারই যে হবে তা কিন্তু না। কিন্তু আপনার যেহেতু ইটিটি বা ট্রেডমিল টেস্ট পজিটিভ এসেছে, আমরা বলি 100 জন মানুষের যদি ইটিটি করা হয়, যদি পজিটিভ থাকে, করোনারি অ্যাঞ্জিওগ্রাম করার পরে আমরা প্রায় 70 জনের হার্টের রক্তনালীতে ব্লক পেয়ে থাকি। সেই জন্য আমরা বলি এটি সেন্সিটিভিটি, এই পরীক্ষাটির প্রায় শতকরা 70%। অর্থাৎ আমরা 70% বলতে পারি, আবার 30% কিন্তু ফলস পজিটিভ হতে পারে। কিন্তু যেহেতু আপনার ইটিটি পজিটিভ ছিল,
সে কারণে চিকিৎসক আপনাকে কিছু ওষুধ দিয়েছে। তবে আমরা যদি দুটি ওষুধ দিয়ে থাকি, সবসময় একটি রক্ত পাতলা করার ওষুধ দিয়ে থাকি, ইকোস্প্রিন অথবা ক্লোপিডিগ্রল এই জাতীয় ওষুধ, এবং দ্বিতীয় ওষুধটি দিয়ে থাকি যেটি কোলেস্টেরল কমানোর জন্য। তৃতীয় ওষুধ দিয়ে থেকে যদি তার রক্তের ব্লাড প্রেশার বেশি থাকে সেক্ষেত্রে বিটালগ এই জাতীয় ওষুধ দিয়ে থাকি। এবং জিটিএন যে ওষুধটি আপনি খাচ্ছেন এটির কোনো দীর্ঘমেয়াদী কোনো উপকার নেই, এটি 1000 বছর খেলেও হৃদয়ের রোগের কোনো উপকার নেই। এর কাজ শুধু সাময়িকভাবে ব্যথা কমানো, কিন্তু আপনাকে হয়তো দিয়েছিল, আপনি আর বন্ধ করেননি, এবং অনেক সময় দেখা যায় যে দীর্ঘমেয়াদী ওষুধটি খেলে বুকের ব্যথা কম থাকে, সেজন্য তার অনেক সারা জীবন খেতে থাকে চিকিৎসককে না দেখানো পর্যন্ত। আমরা বলবো এই ওষুধটির দীর্ঘমেয়াদী ওষুধ খাওয়ার ওষুধ নয়, এটি শুধুমাত্র সাবজেক্টিভ এভিডেন্স থাকলে, যেমন আমরা জিউবার নিচের স্প্রে ব্যবহার করে থাকি, ঠিক সেই ওষুধটি এটি একটি ওরাল সংস্করণ, অর্থাৎ মুখে খাবার বড়ি। সুতরাং এই ওষুধটি আমরা যদি রোগীর সবসময় বুকে ব্যথা থাকে, চাপ থাকে, তখন দিয়ে থাকি, অন্যথায় এই ওষুধটি আমরা ব্যবহার করি না। তবে এটি যদি নেগেটিভ হতো তাহলে আপনাকে এত ওষুধ দেওয়া লাগতো না, যেহেতু পজিটিভ এসেছে সেই কারণে আপনি ওষুধ খেতে থাকবেন। তবে নাইট্রেটস বা জিটিএন সবসময় ব্যবহার করার দরকার নেই, এই ওষুধটি বাদ দিয়ে আপনি বাকি ওষুধ খেতে থাকুন। তবে এর পরেও যদি দেখেন যে আপনার সমস্যা হয়ে থাকে, হাঁটাচলা করলে বুকে চাপ হয়, ভার হয়, সেক্ষেত্রে একটি করোনারি অ্যাঞ্জিওগ্রাম করতে হবে। আর যদি না হয় তাহলে আপনি ওষুধ খেতে থাকুন। ওষুধ খেয়ে অনেকে হাঁটাহাঁটি করার মাধ্যমে এবং জীবনের অভ্যাস, যেগুলো সবসময় বলি, কোলেস্ট্রল খাদ্য কমিয়ে, চর্বিজাত খাদ্য কমিয়ে, শাকসবজি বেশি খেয়ে, আশা করছি আপনি ভালো থাকবেন। আপনার জন্য শুভকামনা। প্রফেসর মোস্তফা জামান, এক লাইনে একটু জানতে চাই, এই যে চিকিৎসকের পরামর্শ ছাড়া প্রেশারের ওষুধ যে অনেকে ডাবল করে খেয়ে ফেলেন, এটা কি উচিত কি অনুচিত? এটি আসলে আমরা কিছুদিন আগেই বিশ্ব উচ্চ রক্তচাপ দিবসে কিন্তু বলেছি বিভিন্ন সচেতনমূলক প্রোগ্রামে যে একা একা আপনারা প্রেশার খাবেন না, হঠাৎ করে কিন্তু প্রেশার বেশি হতে পারে, কিন্তু প্রেশার মাপাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এই জন্য এই বছরের প্রতিপাদ্য বিষয় ছিল মেজার ইওর ব্লাড প্রেশার অ্যাকুরেটলি। কারণ অ্যাকুরেটলি যদি ব্লাড প্রেশার না মাপা হয়, কেউ হয়তো সারাদিন ওষুধ খেয়ে থাকে, কারো হয়তো ওষুধ কম পড়তে পারে ডোজ, কারো বেশি হতে পারে, সেই জন্য চিকিৎসক দেখিয়ে প্রেশার ভালো করে মেপে ওষুধের ডোজটে বা মাত্রা ঠিক করা উচিত। ধন্যবাদ আপনাকে প্রফেসর মোস্তফা জামান। ডাক্তার শারমিন আব্বাসী, আহির তাবাসসুম একটি প্রশ্ন করেছে, সালাম জানিয়েছে আপনাকে। তিনি আপনার কাছে জানতে চাচ্ছে তার 32 সপ্তাহের অন্তঃসত্ত্বা তিনি, এবং নাড়াচাড়া মাঝে মাঝে ভালোভাবে বুঝছেন, একদিন পরে একদমই নড়ে না। আপনাকে প্রশ্নটি ফরওয়ার্ড করেছি আমি, নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন। এই প্রশ্নের উত্তরটি আমরা দিব, তবে তার আগে আরও একজন দর্শক আছেন, আমরা তার প্রশ্নটিও নিতে চাই। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমার ছেলের জন্য একটা সমস্যার জন্য বলছি। কি নাম আপা আপনার? কুমিল্লা। কুমিল্লা থেকে। একটু টিভির ভলিউমটা যে আপা কমাতে হবে। স্যার, এবার বলুন। স্যার, আমার ছেলের 17 বছর বয়স। আচ্ছা, ওর আপনি এখনো টিভির ভলিউম কমাননি আপা, সংযোগটি কিন্তু বিচ্ছিন্ন হয়ে যাবে। আপনার প্রশ্ন করা শেষে আপনি টিভির ভলিউম বাড়িয়ে দিয়েন, আগে প্রশ্নটা করুন, তখন টিভি মিউট করে দেন। বলুন, 17 বছর বয়স, কি হয়েছে তার? তার মুখের মধ্যে ওর চাপার সাথে একটার সাথে আরেকটা লেগে যায়। মুখের চাপা একটার সাথে একটা লেগে যায়? হ্যাঁ, লেগে যাওয়ার পরে মানে ঘুম থেকে ওঠার পরে মানে এটা বেশি হয় সমস্যাটা, কিন্তু খাওয়া দাওয়ার পরে একটু কম থাকে, তারপরে আবার হঠাৎ করে আবার এরকম হয়। কারণ আমি নাক কান গলার বিষয়টা একটা ডাক্তার দেখাইছি, হারমোন টিচারকে। তারপরে উনি কি বলেছে? ওষুধ দিছে, অ্যান্টিবায়োটিক দিছে 7 দিনের জন্য, সিপ্রোসিন দিছিল। আচ্ছা, তারপরে কি ঠিক হয়ে গেছে? হ্যাঁ, সিপ্রোসিন আর ভিটামিন আর ক্যালসিয়াম, ওগুলো 1 মাস খাওয়ার জন্য বলছে। আচ্ছা, দেখার 1 মাস পরে মানে একটু কম ছিল। আচ্ছা, তারপরে কম থাকার পর থেকে এরপরে আবার দেখা দিচ্ছে। আচ্ছা, ছেলের স্বাস্থ্য কেমন? তার কিছু সাজেশন দিয়েছে, ওকে জোরে কথা বলার জন্য নিষেধ করছিল, আর তারপরে ওকে বলছে যে শক্ত জাতীয় কোনো খাবার খাইতে নিষেধ করছে। আচ্ছা, বুঝতে পেরেছি আপা, একটু আমাদের বলবেন ওর স্বাস্থ্য কেমন? কি স্যার? স্বাস্থ্য ভালো ওর? না, ও তো বেশি স্বাস্থ্য নাই, মানে ওর 17 বছর বয়স, ও 30-35 কেজি হবো। 30-35 কেজি ওজন, বুঝতে পেরেছি। ডাক্তার আবু সাইদ শিমুল, আপনার যদি আর কিছু জানবার না থাকে আমরা ডাক্তার শারমিন আব্বাসীর কাছ থেকে। 45 কেজি ওর ওজন। 45 কেজি ওজন, জি। ডাক্তার আবু সাইদ শিমুল, আপনার যদি আর কিছু জানবার না থাকে। যে শরীরের আর কোনো হাড়ে বা জয়েন্টে কোনো সমস্যা আছে কিনা? আচ্ছা স্যার, ওর মেরুদণ্ড ব্যথা। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। ওরে আবার দেখাইছি আমাদের কুমিল্লাতে। জি, বুঝতে পেরেছি। আমাদের সাথে থাকুন, আমরা একটু পরে উত্তর দিচ্ছি। ডাক্তার শারমিন আব্বাসী।
যে প্রশ্নটি আসলে আমার কাছে এসেছে খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, কারণ 32 বছর বয়সে যদি কারোর 32 সপ্তাহের প্রেগন্যান্সিতে যদি কারো এই ধরনের সমস্যাটি হয়, আমরা একটু মনে করি যে একটু জটিলতার দিকে যাচ্ছে কিনা প্রেগন্যান্সিটা। কারণ প্রতিদিনকার খবর প্রতিদিনই মানুষ ভাত খায়, পানি খায়, সবজি খায়, ফ্রুটস খায়, সেরকম বাচ্চাকেও তো প্রতিদিনই আসলে নড়তে হবে। আর সেই নড়ার ব্যাপারটা যেটি থাকে সেটা হচ্ছে 10 থেকে 12 বার, এবং আমরা বলি যে আপনারা সারাদিন 24 ঘন্টা তো নড়াচড়া কেউ খেয়াল করতে পারে না। তার ক্ষেত্রে যেটিকে জানতে হয় সেটি হচ্ছে যে খাওয়ার পরে 1 ঘন্টা, অর্থাৎ ব্রেকফাস্ট, লাঞ্চ এন্ড ডিনার, সেখানে খাওয়ার পরে আমরা 1 ঘন্টা বাচ্চা নড়াচড়াটা খেয়াল করব। যদি বাচ্চা 4 বার নড়ে প্রত্যেক বেলায়, তাহলে কিন্তু সেক্ষেত্রে আমাদেরকে যেটি করতে হচ্ছে সেটি হচ্ছে যে ভালো আছে বাচ্চা, এটি আমরা বলে দিই। কিন্তু যদি প্রবলেম হয় তখন কিন্তু আর কোনো উপায় থাকে না, তখন আমরা বলি অনেক কিছু করতে হয়। তাদেরকে যেটি করতে হয় সেটা হচ্ছে হাসপাতালে হয়তো ভর্তি হতে হয়, অক্সিজেন নিতে হয়, স্যালাইন নিতে হয়, এই প্রসঙ্গগুলো থেকে যায়। তো সেখানে আপনার একদিন বেশি নড়ে আরেকদিন কম নড়ে, এটা ঠিক হচ্ছে না। আমি বলবো একটা আল্ট্রাসোনোগ্রাফি অফ প্রেগন্যান্সি প্রোফাইল উইথ বিপিপি, অর্থাৎ বায়োফিজিক্যাল প্রোফাইল, 10 স্কোরিং এ বাচ্চা আসলে কত স্কোর পাচ্ছে। যদি 10 এর মধ্যে বাচ্চা 8 পর্যন্ত পায় কোনো চিন্তা নেই, কিন্তু তারপরে হলে কিন্তু দেখা যায় যে কম হলে আমাদেরকে একটু চিন্তার মধ্যে পড়ে যেতে হয়। সেটি করে যদি আপনি আমাদেরকে জানান, আর আপনি প্রচুর পরিমাণে খাবার দাবার করেন, আপনি লিকুইড খান, বাম কাত হয়ে থাকেন, দেখেন কিছুটা ইমপ্রুভ হয় কিনা। আর এক্ষেত্রে যদি নড়াচড়া এরকম হয়, আমরা কিন্তু স্পেশাল একটা ইনজেকশন দিয়ে দিই, স্টেরয়েড ইনজেকশন। এটি প্রতিদিন একটা করে 12 ঘন্টা পর পর টোটাল 4টি। এবং এক্ষেত্রে যেটি করা হয় সেটি হচ্ছে যে এটি বাচ্চার লাংস ম্যাচুরেশনে হেল্প করে, যার ফলে কোনো সময় যদি অপরিপক্ক বাচ্চা, অর্থাৎ 37 সপ্তাহের নিচে কোনো বাচ্চাকে ডেলিভারি করাতে হয়, তখন হয়তো জন্মের পর বাচ্চার শ্বাসকষ্ট হওয়ার প্রবণতা এই ইনজেকশনটি দেওয়ার মাধ্যমে কমে যেতে পারে। অতএব এক্ষেত্রে আপনাকে একটা কমপ্লিট অ্যানালাইসিসের প্রয়োজন হতে পারে। আরেকটু মনে রাখবেন যে আমরা অনেক সময় হয়তো মিস করে যাই, ডায়াবেটিসের প্রেগন্যান্সিতে যারা ভোগেন অথবা হঠাৎ করে যদি ব্লাড প্রেশার শুট করেন অথবা ব্লাড প্রেশার কমে যায় অত্যধিক, সেক্ষেত্রেও কিন্তু আমাদের মায়েদের এই ধরনের একটা ফিলিংস আসতে পারে। সেক্ষেত্রে আমি বলবো এটাকে আপনারা একটু সিরিয়াসলি নিয়ে পরবর্তী পদক্ষেপগুলোর জন্য আগাতে হবে। ধন্যবাদ আপনাকে ডাক্তার শারমিন আব্বাসী। ডাক্তার আবু সাইদ শিমুল, আপনার কাছে একটি প্রশ্ন ছিল, যদি সংক্ষেপে আমরা উত্তর নিতে পারি তাহলে এখন নিব, নতুবা বিরতি থেকে ফিরে এসে আসলে উত্তরটা দিতে চাই। আচ্ছা, আমরা উত্তরটা নিয়ে নিই তাহলে। জি, এই ক্ষেত্রে আসলে প্রায় এই ধরনের একটু প্রশ্ন আমরা আগেও পেয়েছিলাম। এই ক্ষেত্রে মনে হচ্ছে এটা টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট, যেটা অর্থাৎ এই যে জয়েন্ট এখানে রয়েছে, এই জয়েন্টের সমস্যা। এটা কিন্তু এই বয়সে মোটামুটি আমরা বলে টিন এজ বা ইয়াং বয়সে কিন্তু হয়। এটা অনেক কারণে হতে পারে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে হ্যাঁ, বড় করে হঠাৎ করে কোনো এক সময় হা করলো, তখন এই জয়েন্টে হঠাৎ করে সে আঘাত পেলো, বা যেটা আমরা স্টিফনেস হয়ে গিয়েছে। অনেক ক্ষেত্রে দেখা যায় শীত যখন একটু বেশি পড়ে, এই যে বৃষ্টি পড়ছে বা শীতকালে এই জিনিসগুলো বেশি হয়, সেক্ষেত্রে ওই জায়গাটা একটু গরম সেক দিবে সকালে, বিকালে, রাত্রে, এবং একটু যদি ব্যায়াম করে, এক্সারসাইজ করে ডানে বায়ে এই চোয়ালটা নিয়ে নেই, সেক্ষেত্রে খুব ভালো উপকার পাওয়া যায়। যদি ব্যথা বেশি হয় সেক্ষেত্রে নেপ্রক্স প্লাস, যেটা 250 এবং 20, এটাই সকালে একটা রাতে একটা ভরা পেটে যদি খায়, আমি বলে 7 থেকে 10 দিন একটু টানে খেতে হবে। সেক্ষেত্রে স্টিফনেসটা যাওয়ার জন্য ব্যাকলোফেন 5 মিলিগ্রাম সকালে একটা রাতে একটা, আমরা বলবো 10 দিন খান। একটু যদি গরম সেকটা ভালোভাবে দেয়, অনেক ক্ষেত্রে উপকার পাওয়া যায়। অনেক বাচ্চাদের এই সমস্ত ক্ষেত্রে যেহেতু স্কুল বন্ধ, টেনশন চারিদিকে, সেই ক্ষেত্রে কিন্তু এই ব্যথাগুলো বাড়ে। তাদেরকে আমরা খুব অল্প কয়েকদিনের জন্য রিবোট্রিল 0.5 মিলিগ্রাম, সেটা 10 থেকে 15 দিনের জন্য একটু দিই, ব্যায়ামটা করতে পারি। এইসব যদি নাও যায়, অনেক ক্ষেত্রে গেলে ফিজিক্যাল মেডিসিনের ডক্টররা কিছু ব্যায়াম দিয়ে থাকেন, কিছু হিট, আল্ট্রাসাউন্ড হিট দিলে খুব ভালো উপকার পাওয়া যায়। কিন্তু যদি দেখা যায় যে না, এইসবের পরও অনেক সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু ব্লাড টেস্ট করতে হবে, যে সিবিসি, সিআরপি, অন্তত এই দুটো করলে আমরা কোনো ইনফ্লামেশনের কারণে বা অন্য কোনো কারণে হচ্ছে কিনা সেটা কিন্তু এই ক্ষেত্রে বুঝতে পারবো। তার আগ পর্যন্ত বেশিরভাগ ক্ষেত্রে যে ওষুধ বা নিয়মগুলি দিলাম তাতে কিন্তু খুব ভালো উপকার পাওয়া যায়। সুতরাং এই ওষুধগুলো একটু গ্রহণ করুন, নিয়মগুলো মেনে চলুন, ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যে আপনার বাচ্চা ভালো হয়ে যাবে। এর মধ্যে আমাদের অপরাজিতা ধর প্রশ্ন করেছেন তার বাবার জন্য, যার বয়স 50, ডায়াবেটিস ও প্রেশার আছে, 2 বছর যাবৎ হার্টে 3টি ব্লকের জন্য 3টি রিং পরানো হয়েছে। খাদ্যে প্রোটিন পরিপূর্ণতার জন্য প্রতিদিন 2 থেকে 3টি কাঠবাদাম বা পেস্তা বাদাম কি খাওয়া যেতে পারে কিনা? প্রফেসর মোস্তফা জামান। দুঃখিত, প্রফেসর মোস্তফা জামান আমাদের সাথে বিচ্ছিন্ন হয়েছে, তার সংযোগটি আমরা ডাক্তার শারমিন আব্বাসীর কাছে চলে যেতে চাই। ডাক্তার শারমিন আব্বাসী, আশরাফুল আমিন প্রশ্ন করেছেন, তিনি সালাম জানিয়েছেন, চট্টগ্রাম থেকে আমাদের প্রশ্ন করছেন। আপনি নিশ্চয়ই প্রশ্নটি দেখতে পাচ্ছেন। তার স্ত্রীর জন্য 23 সপ্তাহের যিনি অন্তঃসত্ত্বা, তার বয়স 23 বছর। আপনাকে প্রশ্নটি ফরওয়ার্ড করেছি, বেশ বিস্তারিত লিখেছেন তিনি, যদি প্রশ্নটির উত্তর দেওয়া যায়। হ্যাঁ,
আমাদেরকে আসলে উনি যেটি পাঠিয়েছেন এর আগেও কিন্তু জুবাইর আপনার খেয়াল আছে কিনা যে উনি আমাদেরকে ফোন করেছিলেন। জি। আমরা ওই রোজার সময় বলেছিলাম একটা অ্যানিমাল স্ক্যান করানোর জন্য which is a very important একটা আল্ট্রাসাউন্ড। আমি যদি বলি যে কারো কোনো সামর্থ্য যদি না থাকে প্রেগন্যান্সিতে আল্ট্রাসাউন্ড করতে অথবা করোনার জন্য যদি বাইরে না বের হতে পারে কিন্তু অ্যানিমাল স্ক্যানটি করতে হবে। এটি ২১ থেকে ২৩ সপ্তাহের মধ্যে করলে আমরা সবচেয়ে ভালো রিপোর্ট পাই এবং এটি আমাদেরকে ইন্ডিকেট করে যে বাচ্চার কোনো জন্মগত ত্রুটি যেটা পারতপক্ষে আল্ট্রাসোনোগ্রাফি করে চোখে দেখা যায় সেটির কোনো সমস্যা ধরা পড়ছে কিনা। উনি রিপোর্ট জানিয়েছেন এটি খুব ভালো আছে, এখানে কোনো প্রবলেম নেই। যে সকল ওষুধের নাম উল্লেখ করেছেন আশরাফুল আমিন তাকে আমি বলবো যে ওষুধপত্র যা খাচ্ছে দ্যাট ইজ পারফেক্ট, কোনো সমস্যা নেই। কিন্তু যেটি সমস্যা সেটি হচ্ছে ২ দিন আগে জ্বর এবং সর্দি হয়েছিল, এখন জ্বর নেই, হাত পা জ্বলছে এই কথা বলেছেন, কিন্তু জ্বর নেই মানে কি আপনার থার্মোমিটারে কত আসে, যদি থার্মোমিটারে 100 এর ঘরে থাকে তাহলে কিন্তু আমরা বলবো যে এক্ষেত্রে ওষুধ শুরু করতে হবে, কারণ জ্বরটিকে বাড়তে দেওয়া যাবে না, কারণ আপনার আগের যে প্রেগন্যান্সি আপনাদের হিস্ট্রিটা সেটা ভালো না। আগে কিন্তু আপনাদের একটি অ্যাবর্শন হয়ে গিয়েছিল ২৪ সপ্তাহ বা ২৮ সপ্তাহের দিকে। এখন জ্বর যদি অনেকবার, এটিও কিন্তু আবার সেকেন্ড বার অ্যাবর্শনের কারণ হতে পারে এবং এই জ্বরটি কেন তার কারণ খুঁজতে হবে। যদি এটি ইউরিন ইনফেকশনের কারণে হয় সেটিও কিন্তু আবার অপরিপক্ক বাচ্চা ডেলিভারির কারণ হতে পারে। তাই আমরা বলবো যত দ্রুত সম্ভব একটি আল্ট্রাসোনোগ্রাফি অফ প্রেগন্যান্সি প্রোফাইল করুন, একটা ইউরিন রুটিন এন্ড কালচার করুন, প্যারাসিটামল ২ বেলা করে ২টো করে ৩ বেলা খেয়ে জ্বরটাকে কমিয়ে রাখুন, জ্বর যেন কোনোভাবেই 100 এর উপরে না ওঠে। আর এরপরও যদি গায়ে ব্যথা হয়, জ্বালাপোড়া বেশি বাড়ে, সর্দি ভালো না হয় তাহলে কিন্তু এক্ষেত্রে করোনা টেস্টই করার প্রয়োজন আছে। এটিকে কোনোভাবেই নেগলেক্ট করার কোনো উপায় নেই। ৩ দিন কি ৪ দিনের জ্বর, প্রেগন্যান্ট উইমেন অবশ্যই কমপ্লিট ব্লাড কাউন্ট, সিআরপি এন্ড করোনা টেস্ট, এর কোনো বিকল্প নেই, এটিকে মাথায় রাখতে হবে। ধন্যবাদ ডাক্তার শারমিন আব্বাসী। অপরিচিত ধরের প্রশ্নটি প্রফেসর মোস্তফা জামান আমরা প্রত্যাশা করছিলাম উত্তর আপনার কাছে। তার বাবার জন্য প্রশ্ন করেছিল যার বয়স ৫০। জি, ধন্যবাদ। আসলে যিনি প্রশ্ন করেছেন যে তার বাবার বয়স ৫০, ডায়াবেটিস এবং প্রেশার আছে। নিশ্চয়ই তিনি ডায়াবেটিস এবং প্রেশার ওষুধ খাচ্ছেন এবং সুনিয়ন্ত্রণে আছেন। তারপরেও যেটা দেখলাম যে ২ বছর যাবত তার হার্টের ৩টি ব্লকেতে ৩টি রিং পড়েছেন। তিনি আধুনিক চিকিৎসাও করেছেন। কিন্তু যে বিষয়টি আশা করছি তিনি হার্টের জন্য বা স্টেন্টিং করানোর পরে যে ওষুধগুলো আমরা চিকিৎসক দিয়ে থাকি, সারা বিশ্বব্যাপী যে গ্লোবাল একটি ট্রিটমেন্ট প্রোটোকল আছে, নিশ্চয়ই সেই ওষুধ তিনি খাচ্ছেন চিকিৎসকের পরামর্শ মতন। কিন্তু তিনি যে প্রশ্নটি জানতে চেয়েছেন যে প্রতিদিন ২-৪টি কাঠবাদাম বা পেস্তা বাদাম খেতে পারবেন কিনা, আমরা বলছি যে গাইডলাইনে যে এটি একটি পরামর্শ দেওয়া আছে যে অবশ্যই বাদাম খাওয়া ভালো। সেক্ষেত্রে কাঠবাদাম বা এমন যেটা বলা হচ্ছে সেটির ব্যাপারে কিন্তু ভালো দেওয়া আছে। এছাড়া অন্যান্য বাদামেও কিন্তু পুষ্টিকর উপাদান আছে এবং কার্ডিয়াক ফ্রেন্ডলি। বিশেষ করে আমরা বলি যে সেটি ডায়াবেটিসের জন্য ভালো, হার্টের জন্য ভালো, উচ্চ রক্তচাপ কমায়, এলডিএল বা ভালো কোলেস্টেরল সেটি বাড়িয়ে দেয়, খারাপ কোলেস্টেরল কমিয়ে দেয়। কিন্তু সব বাদামেই কিন্তু কম বেশি উপকার আছে। তবে একটি কথা মনে রাখতে হবে যে আমরা সাধারণত প্রত্যেক বাদামে কি থাকতে পারে একটু আলোচনা করতে হবে ছোট্ট করে। যে আমরা জানি যে মনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থাকতে পারে, কিছু প্রোটিন থাকতে পারে, কিছু ফ্যাট থাকতে পারে, কার্বোহাইড্রেট এবং পটাশিয়াম। সঙ্গে প্রতি আউন্সে কিলো ক্যালোরি হিসাব করলে যদি দেখি প্রায় ১৬০ থেকে ২০০ কিলো ক্যালোরি। মোট কথা প্রায় ১ আউন্সে প্রায় যদি ছোট্ট করে হিসাব করি যে প্রায় ২৫ থেকে ৩০টি বাদাম থাকতে পারে। সুতরাং আপনি ২-৪টি বাদাম খেলে কোনো সমস্যা নেই, সেটি উপকার আছে, সেটি প্রোটিন বা অন্যান্য যে ক্যালোরিগুলো আছে, অন্যান্য উপাদান সবই পাবেন। ভয়ের কিছু না, মূল বিষয় হাঁটাহাঁটি করতে হবে, খাদ্য তালিকায় ভেরিয়েশন আনতে হবে যাতে কোলেস্টেরলটা কমিয়ে শাকসবজি বা ফাইবারযুক্ত, সঙ্গে শস্য দানার যেগুলো আপনি খাচ্ছেন সেটিও উপকার আছে এবং গাইডলাইনও সেটি দেওয়া আছে। সুতরাং আপনি নির্ভয়ে ২-৪টি যে বাদাম সেটি খেতে পারেন। তবে এখানে বাদাম বলি যে এই বাদামের সাথে কি বাদামগুলো, বিদেশে যেমন ওয়ালনাট আছে যেটিকে আখরোট বলে, যেটি আপনি কাঠবাদাম সেটিকে বলা হচ্ছে আসলে এমন। আরেকটি আছে পেস্তা বাদাম যেটিকে আমরা অনেকেই খান না, আবার আমাদের দেশীয় যে বাদাম আছে সেই বাদামও অল্প পরিমাণ আপনি খেতে পারেন। সুতরাং শুধু বিদেশি বাদাম যে খেতে হবে তা নয়, সব বাদামই খেতে পারেন, তবে ক্যালোরি যাতে বেশি না হয়, তাতে করে কিন্তু আবার কোলেস্টেরলের ঝুঁকি থাকতে পারে। ধন্যবাদ আপনাকে প্রফেসর মোস্তফা জামান। মল্লিক জামান মন্ডল প্রশ্ন করেছেন তার ছেলের জন্য, ১২ বছর বয়স, তিনি তার দিনরাত বমি, পেটে ব্যথা, মাথা ব্যথা, জোফরা অমিডন জোরেল খাওয়াচ্ছেন, সারছে না, কি করবেন ডাক্তার আবু সাইদ শিবুল? এক্ষেত্রে আপনি জোফ্রোমিডনে আসলে বমিটা কমে যাওয়ার কথা ছিল, সেই সাথে যদি একটু পেটে ব্যথা সেটা এলজিন এই ট্যাবলেটটা একটা করে ৩ বার একটু খাওয়ান। অনেক ক্ষেত্রে যেটা গ্যাস খুব বেশি হয়ে গেলে এটা হতে পারে, সেক্ষেত্রে ম্যাক্স প্রো এই ট্যাবলেটটা 20 মিলিগ্রাম খালি পেটে একটা করে দিনে ২ বার দিন। আর ফল জাতীয় খাবার বা ভাজা পড়া, আমরা যেটা বলছি একটু রিচ ফুড, এগুলি বাদ দিবেন। কিন্তু দুই দেখেন যে আপনি কিন্তু অলরেডি ওমিডন এবং জোফ্রা খাইয়েছেন, এই সমস্ত ক্ষেত্রে যদি বমি কিছুতেই কমানো না যায় সেক্ষেত্রে কিন্তু আমরা বলবো
পানি শূন্যতা হয়ে মারাত্মক জটিলতা তৈরি হতে পারে। এগুলি বাদ দিবেন। কিন্তু যদি দেখেন যে আপনি কিন্তু অলরেডি ওমিডন এবং জোফরা খাইয়েছেন, এই সমস্ত ক্ষেত্রে যদি বমি কিছুতেই কমানো না যায়, সেক্ষেত্রে কিন্তু আমরা বলবো পানি শূন্যতা হয়ে মারাত্মক জটিলতা তৈরি হতে পারে। সুতরাং আজকে রাতটা দেখুন, যদি দেখেন যে না অনবরতই বমি করছে, একটুও কমানো যাচ্ছে না, সেক্ষেত্রে আমরা বলবো অবশ্যই পানি শূন্যতা দূর করার জন্য নিকটবর্তী হাসপাতালে বা যে কোনো ক্লিনিক আপনাকে যেতে হবে। কিন্তু এই ওষুধগুলি দেন, পেটে ব্যথা বা সামান্য যদি সমস্যা হয় এগুলিতে ইনশাআল্লাহ পুরোপুরি সেরে যাবে। ধন্যবাদ আপনাকে ডাক্তার আবু সাইদ শিমুল। জুবাইর মাহমুদ প্রশ্ন করেছে তার স্ত্রীর জন্য, যার বয়স 29 বছর, 1.5 বছর যাবৎ তার সিস্ট ধরা পড়েছে। ডাক্তার শারমিন আব্বাসী তিনি ওষুধের উল্লেখ করেছেন, আপনাকে ফরওয়ার্ড করেছি, সমাধান যদি দেওয়া যেত। আচ্ছা, সমস্যার জন্য আমি বলবো যে সিস্টের সমস্যাগুলো একটি ইভ্যালুয়েশন প্রপার ওয়েতে প্রয়োজন আছে। ওষুধ খেয়েছেন, সিস্ট ভালো হয়নি, এখন খুঁজে বের করতে হবে এটি কোন ধরনের সিস্ট। যদি ফাংশনাল বা ফিজিওলজিক্যাল সিস্ট হয় ভয়ের কিছু নেই। যদি সিস্টে আগে থেকে বড় হয় তাহলে চিন্তার বিষয় আছে। যদি সিস্টের সাথে সাথে তলপেটে ব্যথা হয় চিন্তার বিষয় আছে। যদি সিস্টের সাথে মাসিকের সময় ব্যথা হয় চিন্তার বিষয় আছে। পরিবারে যদি কারো ওভারিয়ান ক্যান্সারের হিস্ট্রি থাকে চিন্তার বিষয় আছে। যেহেতু হিস্ট্রিটি এখানে পূর্ণাঙ্গ নয়, আমি নিশ্চয়ই রিস্ক ফ্যাক্টর গুলো জানাতে পেরেছি। এক্ষেত্রে আপনাকে এখন যেটি করতে হবে, আমাদেরকে পরবর্তী দিন আপনি একটা আলট্রাসোনোগ্রাফি করবেন, তলপেটের করে আমাদেরকে জানাবেন। আমরা জানতে চাই সিস্টের ধরনটি কেমন। এবং সেকেন্ড একটি বিষয়, সিস্টটি যেহেতু ওষুধ খাওয়ার পর ছোট হয়নি, আমরা একটু টিউমার মার্কার করে দেখতে চাই এটি কি বিনাইন সিস্ট নাকি এই সিস্টের অন্যদিকে কোনো ধরনের টার্ন নেওয়ার কোনো সম্ভাবনা রয়েছে। তো সেক্ষেত্রে আমরা বলবো CA 125, CA 99 and Carcinoma embryonic antigen, এই তিনটি টিউমার মার্কার এবং আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট দেওয়ার পর আমরা আপনাকে প্ল্যান করতে পারবো যে আপনার ওষুধে কাজ হবে নাকি ইমার্জেন্সি আপনার কোনো ধরনের প্রয়োজন আছে অপারেশনের, নাকি এটি ফলো আপ দীর্ঘমেয়াদী সম্ভব হতে পারে, কিংবা আপনি কোনো ধরনের ঝুঁকিতে আছেন কিনা। এটি আমি মনে করি যে ওনার জন্য পারফেক্ট একটি অ্যান্সার হতে পারে। ধন্যবাদ ডাক্তার শারমিন আব্বাসী। প্রফেসর মোস্তফা জামান MG আহমেদ অনেক লিখেছেন সিরাম কোলেস্টেরল 268, HDL 54 এবং LDL নট ক্যালকুলেটেড, সিরাম ট্রাইগ্লিসারাইড 893 এবং আরও বিস্তারিত লিখেছেন, আপনাকে ফরওয়ার্ড করেছি। তিনি খাচ্ছেন ফেনুকেপ 200, ফেনুকেপ খেলে শরীরে সমস্যা হয়, এখন কম পাওয়ারের ওষুধ যদি দেওয়া যেত তাকে। বুঝতে পেরেছি, আসলে তার বয়স খুবই কম, কিন্তু দেখা যাচ্ছে যে তার টিজি লেভেলটি বেশি, রক্তের যে কোলেস্টেরল ট্রাইগ্লিসারাইড সেটি বেশি, অনেক বেশি 893, যেটি আসলে আমরা তার জন্য অনেক বেশি। কারণ কি, এবং এলডিএল তিনি ক্যালকুলেশন করতে পারেন। সাধারণত যখন রিপোর্টে টিজি লেভেলটি বেশি থাকে অনেক সময় এলডিএল ক্যালকুলেশন করা সম্ভব হয় না এটি মাইক্রোস্কোপে। তবে আমরা বলবো তাকে যে চিকিৎসক যে ওষুধটি দিয়েছিল, সাধারণত ট্রাইগ্লিসারাইড কমানোর জন্য আমরা ফেনোক্যাপ অথবা ফেনোফাইব্রেট এই ওষুধটি দিয়ে থাকি। কিন্তু এই ওষুধটি খেলে অনেকেরই একটু মাসেল পেইন হয়ে থাকে, লিভারের যে এনজাইম বেড়ে যেতে পারে, সেটা যে কোনো কোলেস্টেরল কমানোর ওষুধ খেলে কিন্তু এরকম হতে পারে। তবে যদি যেহেতু যদি না পারেন, সেক্ষেত্রে আমরা বলবো যে আসলে এর বিকল্প ওষুধ আসলে যেগুলো আছে সেগুলো দিয়ে অন্য কোলেস্টেরল কমাবে, কিন্তু ট্রাইগ্লিসারাইড কমানোর জন্য এটি সর্বোৎকৃষ্ট ওষুধ। তবে যে কথা করতে পারেন যে ভাত অথবা অন্যান্য যে শর্করাজাত খাদ্য সেটি আপনি কমিয়ে ফেলবেন। মনে রাখবেন, শুধু খাওয়া দাওয়ার মাধ্যমে অবশ্য আপনার কোলেস্টেরল এত বাড়েনি, নিশ্চয়ই আপনার পরিবারে কোনো জেনেটিক কারণ থাকতে পারে। সেজন্য আপনার পরিবারের অন্যান্য সদস্যরা কিন্তু অ্যাটলিস্ট এই লিপিড প্রোফাইল পরীক্ষাটি করে দেখা দরকার যে অন্যদের ভাই বোনদের বা আপনাদের অন্য কারো এই রক্তের কোলেস্টেরলের ট্রাইগ্লিসারাইডের মাত্রা বেশি কিনা। আমরা বলবো যে আপনি একটু হাঁটাহাঁটি করবেন, যতটা বেশি পারবেন ঘাম ঝরানো হাঁটাহাঁটি করলে আপনি উপকার পাবেন। কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য কম খাবেন, আর এই ওষুধটি আপনি যদি খেতে কম কষ্ট হয় একদিন পর অন্তত খান, কারণ এটাই কিন্তু সর্বশ্রেষ্ঠ ওষুধ টিজি লেভেলটি কমানোর জন্য। আমি মনে করি এই ওষুধটি খেতে থাকুন। আর যদি একান্ত না পারেন, রোসুটিন 20 মিলিগ্রাম এটি আপনি বিকল্প হিসেবে প্রতি রাতে একটি করে খেতে পারেন। ট্যাবলেট রোসুটিন 20 মিলিগ্রাম প্রতি রাতে একটি করে। তবে যে ওষুধটি বলছে সেটি কিন্তু ভালো ওষুধ ট্রাইগ্লিসারাইড লেভেলটি কমানোর জন্য। ধন্যবাদ প্রফেসর মোস্তফা জামান। একই সাথে ধন্যবাদ ডাক্তার শারমিন আব্বাসী, ডাক্তার আবু সাইদ শিমুলকে অসংখ্য ধন্যবাদ আজ আপনাদের সমাধানগুলোর জন্য। আপনাদের সাথে নিয়ে নিশ্চয়ই কাল আরও একবার দর্শকরা তাদের প্রশ্নগুলোর উত্তর পাবে। আজ এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, শুভরাত্রি।